কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠান নজরুল পুনঃপাঠ। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। নজরুলের সাহিত্য নানাভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের মুক্তি সংগ্রামে, মানুষের অধিকার আদায়ে নজরুল বারবার ফিরে ফিরে আসেন। নজরুলের জীবনের নানা রূপান্তর, পরিবর্তন, অভিজ্ঞতা তার সাহিত্যকে, তার লেখাকে সমৃদ্ধ করেছে। লেখা কি শিল্পের মধ্যেই বন্দী থাকে নাকি মানুষের কথা বলে, সেই তর্ক নজরুল সাহিত্য সম্পর্কেও একেবারে অপ্রাসঙ্গিক নয়। নজরুলের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং আছেন নজরুল কবিতার বিশিষ্ট আবৃত্তিকার টিটো মুন্সী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ করে দেখার চেষ্টা করব কাজী নজরুল ইসলামের রূপান্তর ঘটল তার জীবনের ঠিক কোন পর্যায়ে। তার সৈনিক জীবন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আবার যে দারিদ্র তাকে পথে নামিয়েছে, সেই পথ থেকেই তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, লেখার শক্তি পেয়েছেন। আমরা যদি প্রথমেই প্রশ্ন রাখি যে নজরুলের সৈনিক জীবন তার রূপান্তরের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখল, অধ্যাপক মোহাম্মদ আজম, আপনার কাছে জানতে চাইব যে নজরুলের লেখার মধ্যে আমরা যে শব্দের শক্তি দেখতে পাই এবং নতুন নতুন শব্দের প্রয়োগ দেখতে পাই, এটা তার সৈনিক জীবনের একটি প্রবল যে প্রতিফলন বা যে প্রভাব সেটা বলা হয়ে থাকে। আবার তার গানের যে সুরের বৈচিত্র্য, বিষয়ের যে অভিনবত্ব, এটাও তার সৈনিক জীবনের একটি প্রভাব বলে কারো কারো অভিমত। আপনি কিভাবে এটি মূল্যায়ন করবেন? নজরুলের তো ছোটবেলা থেকে এসব লেখালেখির অভিজ্ঞতাটা আছে। তার মধ্যেই হিন্দু ঐতিহ্য, মিথ, পুরাণ এসব ছিল। আবার ইসলামী বিষয় নিয়েও এই গানগুলো হয়েছে কখনো কখনো। এরপরে তিনি গেছেন সৈনিক জীবনের অভিজ্ঞতার মধ্যে, ফিরে আসলেন কলকাতায়। কলকাতায় ফিরে আসার পর আমরা দেখি তার একদম প্রথমেই একটা উত্তঙ্গ প্রকাশ, সুর, তাল, লয়, এগুলোর মধ্যে সৈনিক জীবনের প্রভাবটাকে আমরা কিভাবে দেখব? একমাত্র সৈনিক জীবন দিয়ে তো আর ব্যাখ্যা করা যাবে না। কিন্তু যদি আমরা ভাবি যে সমকালীন কবিতার ভাষাগত, শব্দগত যে রূপগুলো আছে, তখন তো প্রবল রাবীন্দ্রিক যুগ, এবং তার আগে সত্যেন্দ্রনাথ আছেন, মৈতলাল মজুমদার আছেন, এরা বড় কবি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত আছেন। আর 30-এর কবিরা তার কেউ কেউ সমসাময়িক হলেও তখন লেখা শুরু করেননি। এই পরিপ্রেক্ষিতে নজরুলকে আমাদের বিচার করতে হবে আগে যে প্রধান কবিতার ধারা এবং তার শব্দ সঞ্চয়, তার নিরিখে। সেখান থেকে দেখা যাচ্ছে নজরুল খুবই আলাদা। আলাদার মধ্যে আছে তিনি তৎসম শব্দের মধ্যে হলন্ত ধ্বনি কিংবা যুক্তাক্ষর বিশিষ্ট শব্দ, এগুলো ব্যাপকভাবে ব্যবহার করছেন, করে একটা প্রচণ্ডতা তৈরি করছেন, একটা গতি তৈরি করছেন, এমন একটা তাল এবং লয় তৈরি করছেন যেটা আমাদের পূর্ববর্তী বাংলা কবিতার তাল, লয় এবং শব্দ সঞ্চয় থেকে খুবই আলাদা। এটার মধ্যে আমরা প্রত্যক্ষভাবে আসলে সৈনিকতার ব্যাপারটা পাই। প্রধান ব্যাপারটা হলো আসলে রিদম। সৈনিকদের কিংবা যুদ্ধক্ষেত্রের একটা খুবই প্রচলিত তাল লয়ের ব্যাপার আছে, বিশেষ করে দামামা। এটা কিন্তু নজরুলের একটা কবিতার মধ্যে খুব পাওয়া যায়। দামামার যে স্বর, এটা পাওয়া যায় ছন্দের দিক থেকে, উচ্চারণের দিক থেকে, আবেগের দিক থেকে। আরেকটা জিনিস খুব পাওয়া যায়, সেটা হলো সৈনিকের চলার ছন্দটা হলো লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। নজরুলের প্রথম দিকের বহু কবিতা ছন্দ ভেঙে পরিষ্কারভাবে দেখানো যাবে যে শুধু স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বললেই এই ব্যাখ্যাটা সম্পূর্ণ হচ্ছে না। এটা একেবারে লেফট রাইট লেফট এরকম একটা উচ্চারণের মধ্য দিয়ে নিষ্পন্ন হচ্ছে। সৈনিকতার মধ্যে ব্যক্তিগততার তুলনায় একটা সামষ্টিকতার ব্যাপার থাকে, বহুজন একসঙ্গে। নজরুলের এই কবিতাগুলো একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা অনেকগুলো তিনি কোরাস নামেই লিখেছেন, আবার যেগুলো কোরাস নামে লেখেন নাই সেগুলোও যদি দলবদ্ধভাবে পাঠ করা যায়, যদি উচ্চকণ্ঠে পাঠ করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি ফোটে। এর ছন্দের আমেজটা, ধ্বনিগত ব্যঞ্জনাটা, তাল, লয়, সুরটা অনেক ভালোভাবে পরিস্ফুট হয়। এটাকেও আমরা আসলে সৈনিকদের সামষ্টিক কর্মতৎপরতার সঙ্গে মিলিয়ে পড়তে পারি। টিটো মুন্সী, আপনার কাছে আমরা একটু আসতে চাই যে আপনি নজরুলকে যখন আবৃত্তি করেন, পাঠ করেন, তখন আসলে নজরুলকে আপনি কিভাবে দেখতে পান আপনার সেই পড়ার মধ্য দিয়ে? নজরুল তো আসলে অনেক ব্যাপক ব্যাপার। এখানে আমি নজরুল পড়ি আসলে নিজেকে আলোকিত করার জন্য। আমি নিজের যেসব প্রশ্ন, নিজের যেসব দ্বিধা, এসব দ্বিধা কাটানোর জন্যই মূলত আমি আসলে নজরুলকে আবৃত্তি করতাম। আমি নজরুলের কবিতার ভিতরে ডুবে যাই। সেখানে যেতে যেতে হয়তো আমি কিছু কিছু কবিতা মুখস্থ করে ফেলি ভালো লাগার জন্য।
তখন ওটা যখন মানুষের কাছে পড়ি, বলি, দেখি যে তাদেরও ভালো লাগছে, তাদেরও ওই প্রশ্নের সম্মুখীন যেগুলা, সে প্রশ্নের উত্তর দিচ্ছে সেই কবিতাগুলো। সাম্যবাদী কাব্যগ্রন্থ তো একটা ব্যাপক ব্যাপার, এটা মানুষের বোধই পাল্টে দেয়। অনেকে বলে সাম্যবাদী কাব্যগ্রন্থ অথবা এটা লিখেছে নজরুল, মুজফ্ফর আহমেদ অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে। আমি তো বলি তারও আগে থেকে নজরুল এই চিন্তায় করেছে। যেটা সৈনিক জীবনের কথা বললেন, তখন যখন নজরুল সৈনিক জীবনে গেলেন, সেখানে দেখা গেছে রুশ বিপ্লব যখন হচ্ছে ওদিকে, সেই সময় রুশ বিপ্লবের বইগুলো সেই গোয়েন্দাগিরি ভেদ করে নজরুল কিন্তু ওই বইগুলো নিজে এনে সেনাবাহিনীর ভিতরে উনি পড়েছেন ওগুলা। তাহলে তারও আগে থেকে যখন উনি লাল ফৌজ কথাগুলো লিখছেন, সেই সময় তো কিন্তু মুজাফফর আহমেদ এটা ছাপতে সাহস পাননি, কিন্তু নজরুল কিন্তু তখন সেনাবাহিনীর ভিতরে থেকে লিখতে তার অ্যাকচুয়ালি নড়েননি। তাহলে তার যে চিন্তা চেতনাগুলো এটা ছিল, ইয়াং ফোর্সদের ভিতরে যদি দেখেন, তারা এটা কিন্তু ফিল করে এই সাম্যবাদী চিন্তা চেতনাগুলা। নারীর কথা যদি বলেন, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, অর্ধেক তার আনিয়াছে নার, অর্ধেক তার নারী। এই যে নর ও নারী, এমনকি নর নারীকে বলতেছে কি নজরুল, যে পুরুষ হৃদয়হীন, জাস্ট থিঙ্ক ইট, পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব, খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারীকে কিভাবে দেখছে, পাপের কথা ধরেন যে সাম্যবাদী কাব্যগ্রন্থে বলছে, জগতের যত পাপি তাপি সব মোর বোর, সব মোর ভাই, এ পাপ মূলকে পাপ করেনি কে আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পদ দিয়া পশে স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, পাপের ছুরিতে কম বেশি করে পুণ্য করেছে যবে। বিশ্ব পাপ স্থান, অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণো। এই যে চিন্তা করা যায় এভাবে নিজেকে দাঁড় করিয়ে একটা দাড়ি পাল্লাতে অন্যকে মাপা, এই দৃষ্টিভঙ্গি তো কোথাও পাওয়া যায় না। বারাঙ্গনা একটা পতিতা বেশ্যা, তাদেরকে নিয়ে সম্বোধন করছে মা বলে, বলছে কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি, আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। আপনি চিন্তা করেন, এই যে চিন্তা চেতনা সবাইকে নিয়ে এসে সাম্যবাদ, এইরকম চিন্তা তো কোথাও দেখি না। কি শ্রমিকদের কথা বলেন না, কি বলছে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করি কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল। তার যে চিন্তা চেতনা, এদিকে হচ্ছে সাম্যবাদী কথা যদি বলেন, এটাই তো বিশ্লেষণ করে আমাদের যুগের পর যুগ চলে যাবে। আমি বলি প্রত্যেককে আর কিছু না হোক ভাই, তোমরা সাম্যবাদী কাব্যগ্রন্থের 11টা কবিতা মুখস্থ করো, দেখবা যে বোধের জায়গাটাই তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। অধ্যাপক মোহাম্মদ আজম, আপনার কাছে বলছিলাম যে সাম্যবাদী যে কাব্য, এটি যখন রচনা হয় তার আগেই কিন্তু নজরুলের বিখ্যাত আরো কিছু কাব্য রচিত হয়ে গেছে, যে তার অগ্নিবীণা, তারপরে দোলন চাপা, অন্যান্য যে প্রধান বিষের বাঁশি, পুবের হাওয়া, ভাঙার গান, প্রধান প্রধান কাব্য সবই তৈরি হয়ে গেছে এর মধ্যেই। এবং সাম্যবাদীর যে আবেদন আসলে, সেটা কিন্তু এক কথায় যে শুধু মার্ক্সবাদ দিয়ে একে আসলে বিচার করা সম্ভব নয়, এবং এটা সামাজিক সাম্যবাদের মধ্যেও একে আসলে পুরোপুরি মেলানো যাবে না। তাহলে সাম্যবাদকে আমরা আসলে এই কাব্যের এই ধারাকে, এই ভাবকে আমরা কিভাবে আসলে পাঠ করতে পারি? সাধারণত আমরা মডার্ন অ্যাস্থেটিক্সে, আধুনিক শিল্প সাহিত্যে আমরা এটাকে দ্বিধা, দ্বন্দ্ব, দীর্ণ এরকম শব্দ দিয়ে প্রকাশ করে থাকি। এটা মডার্ন সমস্ত শিল্পী সাহিত্যিকের খুব গোড়ার বৈশিষ্ট্য। নজরুলের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক পুরোপুরি দ্বিধার আকারে প্রকাশিত হয়নি, কিন্তু অন্য একটা অল্প কিছু কবিতায় হয়েছে। কারণ আমরা সবাই জানি যে নজরুল বিদ্রোহী কবি। যারা লিবারেল হিউম্যানিস্ট, তারা কিন্তু নজরুলের মানুষের ধারণাটাকে ব্যবহার করে কিন্তু এক ধরনের লিবারেল হিউম্যানিস্ট ধারণার মানে মধ্য থেকে, ফ্রেমওয়ার্কের মধ্য থেকে। এই দুইটাই কিন্তু নজরুলের পরিপূর্ণভাবে সাফল্যের সঙ্গে বিকশিত হয়েছে। মানে খুব ইন্টারেস্টিং। একদিকে র্যাডিক্যাল মানুষের ধারণা, যেখানে মৃত্যু খুব সাধারণ ব্যাপার, জীবন দিতে পারে এবং নিতে পারে। আরেকদিকে হলো লিবারেল হিউম্যানিজম, এটা খুবই আলাদা জিনিস, কিন্তু দুই দিকেই নজরুলের খুব একটা আমরা বিকাশ লক্ষ্য করি। এই পরিপ্রেক্ষিতে আপনি যদি সাম্যবাদী কাব্যের কবিতাগুলো দেখেন, তাহলে একটা তো আছে মানুষ, সেই মানুষের মধ্যে কিন্তু দুটো ধারণা কিন্তু একাকার হয়ে আছে।
কিন্তু মানুষের মধ্যে আমরা বলবো যে লিবারেল হিউম্যানিজম এর যে ধারণাগুলো ওটা একটু প্রবল। নজরুল আরেকটু বেশি গেছেন, সেই বেশিটা হলো এই যে যে কোনো মানুষ শুধু জন্মসূত্রে মানুষ হয়েছে বলেই সে মানুষের যাবতীয় গুণের এবং সম্ভাবনার অধিকারী। নজরুল এই পর্যন্ত গেছেন। ইউরোপীয় লিবারেল হিউম্যানিজমে ব্যাপারটা একটু আলাদা। সেখানে মানুষ পদবাচ্য হওয়ার জন্য কতগুলো গুণের অধিকারী হতে হয়, কতগুলো চর্চার মধ্য দিয়ে যেতে হয় এবং নিজেকে বিকশিত করার একটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নজরুল আমাদের এখানে লালন একই স্কুলের, যে একদম মানুষ জন্মেছে, তার সমস্ত ধরনের পরিপ্রেক্ষিত কিংবা পিছনে কি আছে তার সবকিছু বাদ দিয়ে একেবারে শুধু মানুষ হিসেবে জন্মেছে বলেই সে মানুষের মর্যাদা, অধিকার এবং সম্ভাবনা এটার মধ্যে বৃত হচ্ছে। এই ধরনের একটা চিন্তা আমরা মানুষ কবিতার মধ্যে পাব। ফলে আমার বক্তব্যটা হলো এই, যে নজরুলের মধ্যে আমরা আসলে এই ধরনের বিপ্রতীপ নানান ব্যাপার, যেটা একটা প্রশ্নাতীত দ্বন্দ্বের মধ্যে সমাপ্ত হতে পারত, সেটা কোথাও কোথাও দ্বন্দ্বে আছে, কিন্তু কোথাও কোথাও দুইটাই খুব অসাধারণভাবে ফলপ্রসূ হয়ে প্রকাশিত হয়েছে। টিটো মুন্সি, আপনার কাছে যেটি আমরা বলছিলাম যে আপনি আপনার অভিজ্ঞতায় যে পাঠ যখন করছেন নজরুলকে, তখন তার মধ্যে যে ধর্ম বিষয়ক যে লেখাগুলো আছে সেখান থেকে নজরুলকে আপনি কিভাবে দেখছেন? বোঝা খুব কষ্টকর কোন ধর্মে উনি সাফল করতেছে। যখন যে ধর্মে যায় মনে হয় তারই উনি একদম বিলীন হয়ে আছে। বলছেন যে আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়। পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি, মোর ধ্যান জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায় পড়ি, কভু স্বামী বলে কেঁদে প্রেমে গলে তারে চুম্বন করি। তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে, কাঁধে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে। তারই সাত পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস, দাস হয়ে করি তার সাথে কত হাস্য ও পরিহাস। রূপ আছে কিনা জানি না, কেবলই মধুর পরশ পাই, এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই। আমি একটা কবিতা দিলেই দেখাচ্ছি যে বিলীন হওয়ার যে ব্যাপারটা, সেখানে আবার মৈত্রীর ব্যাপার, যেখানে হিন্দু ধর্মে চলে যান সেখানেও কিন্তু উনি বলছেন, যখন বলছেন যে একে রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে, মানে আপনি ওখানে দেখবেন যে ওখানে মিলিন হয়ে গেছে। আবার দেখেন শাক্ত এবং বৈষ্ণবদের যে পার্থক্যটা, সেখানে কিন্তু একে অপর সঙ্গে কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে একদম মারামারি করার জন্য। সেখানে নজরুল বলছে যে শ্যামা মায়ের কোলে বসে জপি শ্যামের নাম। এই যে মৈত্রী মিলনের কথা, হিন্দু মুসলমানের কথা বলছে। এই যে এই বছর 100 বৎসর হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার কবিতার, সেটা গানের আপনারা জানেন 100 বৎসর চলতেছে। এখানে লেখা আছে বলতে অসহায় জাতি মরিছে ডুবিয়া, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিবন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মা। এবং আপনার আজকে নজরুল পাঠ থেকে এটা পরিষ্কার যে নজরুলকে ব্যাখ্যা করার জন্য তার রচনার উদ্ধৃতি আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে সহজ করে দেয়। অধ্যাপক মোহাম্মদ আজম, নজরুলের যে স্ফুরণ, যে জনপ্রিয়তা, যে চঞ্চলতা, এটা কি শুধু উপনিবেশের মধ্যেই সীমিত, বা কালের প্রসঙ্গে সেটা আরো দুর্বল হয়ে যাবে, অজনপ্রিয় হয়ে যাবে, এমন কোনো মনোভাব নজরুলের কালেও আমরা কারো কারো লেখার মধ্যে পেয়েছি? তাহলে তার এই জনপ্রিয়তা কি শুধু সাময়িক কিনা? এই যে আপনি জনপ্রিয় কথাটা বললেন, এটা তো কিন্তু নজরুলের ক্ষেত্রে একটা দ্বৈত ব্যাপার আছে, যেটা দুই দিকেই অসাধারণভাবে ফলপ্রসূ হয়েছে। সেটা হলো, সাধারণত আমরা জনপ্রিয় কথাটাকে শিল্প সফল কথাটার একটা বিরোধী কথা হিসেবে জেনে থাকি, অথবা শিল্প সাহিত্যের অঙ্গনে এই ব্যাপারটাকে এইভাবেই দেখা হয়। কিন্তু নজরুলের ক্ষেত্রে কিন্তু যেটা ঘটেছে সেটা হলো, নজরুল একদিক থেকে জনপ্রিয়তম, মানে নজরুলের জনপ্রিয়তা কিন্তু তার কালে এটা ছিল অভাবনীয়। বিদ্রোহী কবিতা প্রকাশিত হচ্ছে, পত্রিকার কপি বেরিয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে, আবার ছাপা হচ্ছে, আবার বিক্রি হয়ে যাচ্ছে, আবার ছাপা হচ্ছে, আবার বিক্রি হয়ে যাচ্ছে। ওই বিজলি পত্রিকা প্রথম দফায় 29,000 কপি বিক্রি হয়েছিল। এরপরে তো আরো বিচিত্রভাবে আছে, ধূমকেতু পত্রিকা বেরোচ্ছে, এটা কাড়াকাড়ি করে লোকে পড়ছে, মানে এটা অন্যরকম ব্যাপার। আবার একই সঙ্গে যখন আমরা তার শিল্প সাফল্যের দিকে দেখব, তখন দেখব যে শিল্প তত্ত্বের নিরিখে অতি সফল রচনা নজরুলের প্রচুর, এবং সেটা আবার তার একেবারেই ব্যক্তিগত নানান ধরনের শিল্পতাত্ত্বিক উপাদানে সমৃদ্ধ অনেক রচনা।
তার মানে এই ক্ষেত্রেও আমরা দেখবো যে নজরুলের ক্ষেত্রে জনপ্রিয়তা এবং শিল্প সাফল্য এই দুটো কোনো দ্বন্দ্ব তৈরি করে নাই, বরং দুই দিক থেকে অসাধারণভাবে ফলবান হয়েছে। অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের মুহূর্তে বাংলা অঞ্চলে যে নতুন রাজনৈতিকতা তৈরি হয়েছিল, নজরুল আসলে তার ফল, তার প্রকাশ। নজরুল বলতে পারে যে সেই ব্যাপারটাকে পরবর্তীকালে যেভাবে প্রবাহিত হয়েছে সেটাকে তৈরি করেছেন, গঠন করেছেন, উস্কে দিয়েছেন, একই সঙ্গে তিনি তার ফলও বটে, সেটা দ্বারা তৈরি। ইতিহাসে কখনো কখনো জনতার উত্থান ঘটে, দ্য পিপল। এটা ঠিক জনগণ অর্থে নয়, এই জনতা হলো পলিটিক্যালি চার্জড, হ্যাঁ, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ সচেতন জনতা, এই জনতার উদ্ভব ঘটে। আমরা আমাদের এখানে মধ্যবিত্তের সাপেক্ষে আমরা দেখব যে এটা নাগরিক মধ্যবিত্ত অঙ্গনে প্রথমবারের মতো ব্যাপকভাবে উদ্ভূত হয়েছে আসলে খেলাফত এবং অসহযোগ মুভমেন্টের সময়ে এবং পরে। এই যে জনতা, এই জনতা তো কণ্ঠ চায়, স্বর চায়। একদিকে জনতার কণ্ঠ হাজির, সেটা রূপায়ণকারী সাহিত্যিক, আরেকদিকে জনতা নিজেও এমন ভাষা চায় যেটা তার মনের আবেগের মধ্যে আছে, অথচ ভাষায় প্রকাশ করার সামর্থ্য তার নেই। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যেই ওই জনতার উত্থানের প্রেক্ষাপটে আসলে নজরুলকে বিচার করতে হবে। বিচার করলে আমরা একই সঙ্গে তার ব্রিটিশ বিরোধী কবি হিসেবে তার তাৎপর্য, জনতার কবি হিসেবে তাৎপর্য, উচ্চ কণ্ঠের এবং সামষ্টিক কবি হিসেবে তার তাৎপর্য, এবং জনপ্রিয় কবি হিসেবে তার তাৎপর্য একসঙ্গে আমরা পেয়ে যাব। এটা যদি শুধু কন্টেম্পোরারি বা সমসাময়িক হতো, তাহলে আমরা অ্যাস্থেটিক্যাল বিচার বাদ দিই, 100 বছর আসলে আমরা এটা টেনে আনতে পারতাম না। কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো যে মানুষের চিরকালীন সামষ্টিক কতগুলো গভীরতর সংকট এবং তার সমাধান আকাঙ্ক্ষা এবং সমাধান প্রস্তাব কর্ম প্রক্রিয়া আকারে নজরুলের কবিতায় এমনভাবে ভাষারূপ পেয়েছে যে এটা আসলে যেটাকে আমরা বলি সাহিত্যের ভাষায় ক্লাসিক বা চিরকালীন একটা রূপে প্রকাশিত হয়েছে। ফলে একটা সার্টেন কনটেক্সটের মধ্যে, সমসাময়িক একটা পারিপার্শ্বিকের মধ্যে ওটা রূপ পেয়ে এমন ভাষায় প্রকাশিত হয়েছে যেটা তার আগের জন্য প্রযোজ্য, যেটা তার পরের জন্য প্রযোজ্য। ফলে বিস্ময়কর নয় যে নজরুলের কাব্য পরবর্তীকালে প্রত্যেক মুহূর্তে আমরা অনবরত ব্যবহার এবং ভোগ করে গেছি, পড়েছি, এবং মনে হয়েছে প্রত্যেক কালেই, যেটা সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে, প্রত্যেক কালে আমাদের মনে হয়েছে যে এটা আসলে নতুনভাবে পঠিত হচ্ছে, নতুনভাবে জন্মাচ্ছে এবং একটা নির্দিষ্ট স্থানকালের প্রেক্ষাপটে নতুন অর্থ পরিগ্রহ করছে। এইভাবে প্রকৃতপক্ষে নজরুল জনপ্রিয়তার ধারণা এবং কন্টেম্পোরারিনেস বা সমসাময়িকতার ধারণাকেই আসলে একটা নতুনভাবে সংজ্ঞায়িত করে ফেলেন। টিটো মুন্সি, আপনার কাছে একটু ফিরি আবার, যে নজরুলের কবিতার যে আবৃত্তিযোগ্যতা, এর একটা বড় কারণ কি বলে মনে হয় আপনার? শব্দ, তাল, ছন্দ বা বোধ, ভাষা, কোন জায়গা থেকে দেখবেন? নজরুল নিজেই কিন্তু বলছে, যেমন দেখেন বলছে, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। না, আন করা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কেন গাবে? ঘোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকণ, এই তব বিদ্যে ছি। এই যে মানে নজরুল কিন্তু নিজেই বলছে আমি বর্তমানের কবি। সেই বর্তমান কিন্তু 100 বছর আগেও বর্তমান, বর্তমানেও বর্তমান, 100 বছর পরেও কিন্তু বর্তমান। সমস্ত দিক চিন্তা করলে আপনি যতগুলো বলেছেন সবগুলো দিকেই নজরুল প্রাসঙ্গিক। বোধের ব্যাপারে, বোধ কি মানে শিক্ষা, এখান থেকে এডুকেশন কিছু না। বলছে যে আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করে। বলছে যে যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণ এই ঘর ধরায় এনেছে ডেকে। অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে, সর্বসৃষ্টি ফেরেস্তারেও তারা বশীভূত করে। বলছে আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়, এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায়। এই যে পাওয়ার গুলো আপনি নিজে লেসেন, তো এটা এখান থেকে শিক্ষা না, এটা
তো সুতরাং আপনি যেভাবে মনে করেন, বিশ্লেষণ করেন, সেভাবেই নজরুলকে পাঠকে আমি মনে করি গুরুত্বপূর্ণ। ছন্দের দিকে বলেন, কবিতায় বলেন, কথায় বলেন, ভাষায় বলেন, সব দিকেই নজরুল মানে প্রয়োজন, সবসময় প্রয়োজন। নজরুলের আরেকটা কবিতা নজরুল বলছে যে, তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিষ্প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। এই যে তোমাকে বললে জিনিসটা, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কিন্তু আমাকে চেনা, নো দাই সেলফ, এটা হলো খুব কঠিন। নাহলে যুগে যুগে নজরুল বলছে যে, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধরি, আমার ইতিহাসে বাসনায়। মানে আমাকে চেনাটা খুব কঠিন কাজ দেখে কিন্তু সেকেন্ড পার্সনকে বলতে গিয়ে এটা মনে হয় ইজি। তোমাকে যখন বলি তখন মনে হয় যে এটা ইজি হচ্ছে। তো সুতরাং এইভাবে কতভাবে তাকে বিশ্লেষণ করা, একই কবিতাকে বিভিন্নভাবে ফর্মে পড়া যায়, বিভিন্ন এখানে রিসার্চ করা দরকার। কিভাবে, আমি যেটা মনে করি কবিতাকে প্রথম হচ্ছে আমি শুধুমাত্র উচ্চারণ অথবা এইটা উচ্চারণ অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে আমি মনে করি ভাবটাকে আগে ধরো, এটাকে মেসেজ। এটা কিন্তু না শুধু কবিতা না, আমরা ভাব সম্প্রসারণ করেছি আগে, এখন ভাব সম্প্রসারণ করা তো দরকার নেই, আপনি কবিতার মাধ্যমে এটা পুরো নিজেই সম্প্রসারণ করে বুঝিয়ে দেন না ব্যাপারটা। আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, ড্রামা, এটা একটা জিনিসটা মেসেজটাকে থ্রো করেন, বুঝিয়ে দেন, তাহলেই তো জিনিসটা বেশি কার্যকরী হয়ে যাচ্ছে। নজরুল যা লিখে গেছে এটা সময়ে প্রয়োজন, প্রত্যেকের জন্য প্রয়োজন। এই যে নজরুল বর্ষ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি না বুঝে করেছেন? অত্যন্ত প্রয়োজন ছিল এই মুহূর্তটা। এবং শতবৎসর যাচ্ছে, সাম্যবাদী কাব্যগ্রন্থের হয়ে গেল শতবৎসর, এই যে দুর্গমগিরি কাব্যগ্রন্থ শতবৎসর যাচ্ছে, বিদ্রোহী কবিতা গেল, এই সময়টা এটা অত্যন্ত প্রয়োজন ছিল নজরুল বর্ষ ঘোষণা করা। এবং উনি যেন বুঝেছেন, নজরুলের একদম হৃদয়টা বুঝে উনি কিন্তু এই বছরই নজরুল বর্ষ ঘোষণা করেছেন। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, চতুর্দিকে একটা দামামা পাচ্ছে, এবং এটা প্রত্যেকের ভিতরে বোধের মধ্যে কাজ করছে, কিভাবে নজরুলের সঙ্গে রিলেট করা যায়, কিভাবে করা যায়, এটাই তো প্রয়োজন ছিল। এবং আমরাও মনে করি যে সেটাই। নজরুল বর্ষ ঘোষণার মধ্য দিয়ে আসলে নজরুলকে পুনঃ আবিষ্কার করাও সম্ভব হবে। অধ্যাপক মোহাম্মদ আজম, এই যে নজরুল বর্ষের যে প্রসঙ্গ এলো, যে বাংলাদেশে নজরুলকে নিয়ে আরো বেশি আলোচনা, সেমিনার হবে, নজরুলকে নিয়ে সংকলন হবে, এটা আমরা আশা করি। কিন্তু আপনি কি মনে করেন যে কোন জায়গা থেকে নজরুলকে আসলে জাতীয়ভাবে বা আমাদের সামষ্টিকভাবে আমাদের করার আছে, বা নজরুলকে নিয়ে আমাদের চিন্তা করার জায়গা আছে? যখন আমরা নজরুল সম্পর্কে আলাপ করি তখন আমাদের খেয়াল রাখতে হবে যে নজরুল অসংখ্য ধরনের উপযোগ রাখেন তার সাহিত্যকর্মে বা কর্মে, কিন্তু প্রধানত তিনি কিন্তু আর্টিস্ট, মানে তিনি শিল্পী। ফলে প্রধান আলাপটা হবে শিল্প তত্ত্বীয় বা শিল্পের পরিসরের মধ্যে, এরপরে আরো বিচিত্র আলাপ হবে। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, বহু আলোচনা হওয়া সত্ত্বেও নজরুলের সাংবাদিকতা নিয়ে কিন্তু এখনো আলোচনার অবকাশ আছে। উপমহাদেশে তো একটা ক্লাসিক এক্সাম্পল, একদম টেক্সট বুক এক্সাম্পল হতে পারে যে জনতার সাংবাদিকতা কি। দেখেন, পত্রিকাটা বেরোচ্ছে, আবার বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, কয়েকটা সংখ্যা বেরোচ্ছে, এর মধ্যেই কিন্তু আসলে পুরো জনগোষ্ঠীকে, মানে শিক্ষিত, আধা শিক্ষিত, এমনকি অশিক্ষিত জনগোষ্ঠীকে, এটা তার ওই পত্রিকার যে কর্মকাণ্ড, সাংবাদিকতার যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়ে স্পর্শ করে যাচ্ছে। তাহলে এটার অবকাশ আছে। নজরুলের ক্ষেত্রে আসলে কিছু কিছু ব্যাপার আমরা এখন পর্যন্ত, আমি বলবো যে আমরা আসলে খুব সামনে নিয়ে আসতে পারিনি। প্রত্যেক যুগে ক্লাসিক সাহিত্য, নজরুল ইতিমধ্যেই ক্লাসিক, 100 বছর তাজা একজন কবি, পঠিত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, ব্যাখ্যাত হচ্ছে, মানে ক্লাসিক, ইতিমধ্যেই ক্লাসিক। একজন ক্লাসিক কবি কি হয়, প্রত্যেক যুগে নতুন নতুন ব্যাখ্যার মধ্য দিয়ে যান, কারণ কাল পাল্টেছে, সময় পাল্টেছে। ফলে যে অর্থবোধ, অর্থ ব্যঞ্জনা, ব্যবহার এবং ভোগ, এই দিক থেকে জিনিসটা পরিবর্তিত হবেই। নজরুলের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু কম হয়েছে। কম হওয়ার প্রধান কারণ হলো, মানে নজরুল সরাসরি কবিতা আকারে, গান আকারে, এবং এমনকি প্রবন্ধ এবং অপরাপর রচনা আকারে যেভাবে ব্যবহৃত হয়েছেন, উপভোগের আওতায় এসেছেন, সেই তুলনায় প্রত্যেক কালে তার আলোচনা, পর্যালোচনা কালানুগভাবে কম হয়েছে, পরিমাণে কিন্তু কম হয় নাই। নজরুল নিয়ে আলোচনা প্রচুর হয়েছে, কিন্তু ওই নতুন কালে নতুনভাবে আবিষ্কার করার কাজটা একটু কম হয়েছে। কম হওয়ার কারণ হলো, নজরুলকে আমাদের যারা নজরুল প্রবণ, নজরুল প্রিয় তাত্ত্বিক এবং সমালোচক, তারা একটা বেশি সময় ব্যয় করেছেন, ব্যয় করতে বাধ্য হয়েছেন এটা বলার জন্য যে নজরুল গুরুত্বপূর্ণ কবি। কেন তাদের এটা করতে হয়েছে? তাদের করতে হয়েছে কারণ
নজরুল আসলে ওই কালে যে কাব্যতত্ত্বের, কাব্য চর্চার, সমালোচনার দৃষ্টিভঙ্গির প্রধান ধারা, এটা আমরা সবাই জানি বাংলা কবিতার ক্ষেত্রে মধুসূদন, রবীন্দ্রনাথের পরে নজরুল সহ 5 জন কবি, জসীমউদ্দিন আছেন, এরপরে 30-এর কবি। এ হলো আমাদের প্রধান ধারা। তো স্বভাবতই এই ধারার মধ্যে রেখেই নজরুলকে পাঠ করতে চাইবে সবাই, তার কালে তাই চেয়েছে। তো দেখা যাচ্ছে যে নজরুল আসলে এর মধ্যে ঠিকমতো আঁটে না। না আঁটার কারণে নজরুলকে নিয়ে প্রচুর পরিমাণে সন্দেহবাচক, একেবারে প্রবাদের মতো হয়ে গেছে এরকম বহু উদ্ধৃতি ওই কালের লোকেরা বলেছে, কারণ তারা আসলে বুঝে উঠতে পারে নাই, এটা সম্ভব না যে নজরুল আসলে কিভাবে পড়বে। ওই সমস্যার সমাধান না করার কারণে পরবর্তীকালে প্রত্যেক প্রজন্ম নজরুল সমালোচক আসলে বিপুল পরিমাণ বাক্য ব্যয় করেছেন যে নজরুল আসলে গুরুত্বপূর্ণ কবি এটা বলার জন্য, যেটা অত্যন্ত জরুরি কাজ। নতুন কালের পরিপ্রেক্ষিতে নতুনভাবে সমালোচনাটা হওয়া, ওটা নজরুলের ক্ষেত্রে তুলনামূলক কম হয়েছে। আরেকটা জিনিস কম হয়েছে, সেটা হলো আমরা জানি যে প্রত্যেক যুগে আসলে নতুন নতুন অ্যাস্থেটিক্স, নন্দনতাত্ত্বিক সূত্র, অ্যাস্থেটিক্যাল একটা স্ট্রাকচার, এগুলো আসলে উদ্ভূত হয়। ইংরেজি সমালোচনা সাহিত্য এটা অত্যন্ত উর্বর, এবং তারা প্রত্যেক 10 বছরে প্রায় সমালোচনার যে দৃষ্টিভঙ্গি কিংবা কায়দা কানুন এগুলো পরিবর্তন করে ফেলে। আমাদের একটা দায়িত্ব এই যে বিচিত্র নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির নিরিখে নজরুল সাহিত্য পাঠ করা। তুলনামূলকভাবে একমাত্র কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল বা উপনিবেশিক, উত্তর উপনিবেশিক দৃষ্টিভঙ্গি বাদ দিলে অন্য তত্ত্বীয় ভাবাবহে নজরুল সাহিত্যের চর্চা আসলে তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। ফলে এসব দিকে যদি আমরা একটু অগ্রসর হতে পারি, তাহলে নজরুল সাহিত্যের পাঠ তো চলছেই, সমালোচনা চলছেই, তারপরেও একটু নতুন মাত্রায় আমরা উপনীত হতে পারবো বলে আশা করা যায়। আমরাও তাই মনে করি যে নতুন গবেষণায় নজরুল নতুনভাবে পুনঃআবিষ্কার হতে পারে। এক লাইনে জানতে চাইব টিটো মুন্সি আপনার কাছে, যে নজরুলের পাঠের মধ্য দিয়ে ব্যক্তির আসলে কোনো পরিবর্তন ঘটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আর নজরুলের কথা দিয়ে আসলে নজরুলকে বলতে ইচ্ছে করে বারবার। যেটা আপনার কবিতার উদাহরণ এবং পংক্তিমালা দিয়ে আজকে আপনি নিজেই তার নমুনা রেখেছেন। আমরাও মনে করি যে নজরুল পাঠের মধ্য দিয়ে ব্যক্তি আসলে নিজেকে শুধু সমৃদ্ধই করবে না, আসলে তার চিন্তার, তার আদর্শের জায়গা থেকেও কিছু পরিবর্তন ঘটা সম্ভব। অধ্যাপক মোহাম্মদ আজম, আপনার কাছেও আসলে খুব সংক্ষেপে 1 লাইন 2 লাইনে জানতে চাইব যে নজরুলকে আমরা যে পাঠ করছি, তাকে নানা মাত্রায় আমরা আনছি, কিন্তু তার জীবনী আমাদের এখানে প্রামাণ্যভাবে উপস্থাপিত হয়েছে কিনা? যে অর্থে আমরা রবীন্দ্রনাথের জীবনীর ক্ষেত্রে এটা বেশ বিস্তার, গভীরতা এবং পূর্ণাঙ্গতা পাই, এমনকি গোলাম মুর্শিদ সাহেবের অসামান্য আমার আশার ছলনে ভুলির পরে আমরা মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও সেটা বলতে পারি, ওই অর্থে আসলে নজরুল জীবনী এখনো সম্পূর্ণ হয় নাই। বহুজন করেছেন এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এমনকি গোলাম মুর্শিদ নিজেও করেছেন, কিন্তু সেটার সম্পর্কে কিছু সমালোচনা আছে এবং সেটা হয়তো অত বিস্তার এবং গভীরতায় যায়নি। অধ্যাপক রফিকুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এভাবে অনেকেই কাজ করেছেন, কিন্তু নজরুল জীবনী নিয়ে আসলে খুবই বড় কাজের অবকাশ এবং প্রয়োজনীয়তা এখনো রয়েই গেছে। নজরুলকে আমরা আসলে যেভাবে দেখতে চাই, তার লেখার মধ্য দিয়ে, তার জীবনের মধ্য দিয়ে, তার জন্য একাডেমিক চর্চারও গুরুত্ব রয়েছে। নজরুলকে এই শতবর্ষের পরে এসে যখন তার গুরুত্বপূর্ণ রচনাগুলো আমাদের সামনে হাজির, আমরা যেগুলোকে পুনরায় নতুন নতুনভাবে পড়ছি, আবিষ্কার করছি, আজকের চিন্তা দিয়ে, নতুন যুগের কাল দিয়ে নজরুলকে আমাদের বোধের জায়গায় হাজির করার প্রয়োজন রয়েছে। নজরুল তরুণ প্রজন্মের কাছে যেমন প্রেরণার উৎস, নজরুল তেমনি প্রাচীনপন্থী সংস্কারধারী যারা, তাদের জায়গা থেকেও নজরুল নতুনভাবে আবিষ্কার হতে পারে। নজরুল গবেষণা নজরুল বর্ষে নতুন করে হোক, নজরুল বাংলাদেশের মানুষের প্রেরণায় বহুদিন বেঁচে থাকুক, এবং নজরুল যে বিশ্ব মানবতার কথা বলতেন, যে মানুষ তিনি হাজির করতে চেয়েছেন, তার চিন্তার মধ্য দিয়ে আসলে সবার মধ্যে যে চিন্তা তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন, সেই বিশ্ব মানুষকে আমরা দেখতে চাই। সেই তারুণ্য শক্তিতে উদ্বুদ্ধ মানুষ বাংলাদেশকে শুধু নয়, পৃথিবীর মানুষকে এক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করবে, এটাই আমরা কামনা করি। নজরুল পুনঃপাঠ অনুষ্ঠান এ পর্যন্তই। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।